নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাবো সুনীল গঙ্গোপাধ্যায়ের পায়ের তলায় সর্ষে থেকে একবিংশতম গল্প অনেক দিন পর। ঘুম ভাঙলো বিউগলের শব্দে। চমকে ধর্মর করে উঠে এলাম বিছানা থেকে। ঘড়িতে সকাল 6টা। জানলার কাছে প্রচুর আলো। পাহাড় চূড়ায় তাড়াতাড়ি ভোর হয়। বিউগলের শব্দ শুনে প্রথমেই আমার মনে হলো, তাহলে কি একটা মিছিল বেরিয়েছে? কাল বিকেল থেকেই বিরাট ধরনের কোনো জয়োল্লাস কিংবা গোলমালের প্রতীক্ষা কিংবা আশঙ্কা করছিলাম যেন। কিন্তু সেসব কিছু না। পাশেই একটা স্কুল। সেখানে ছেলেরা এই সাত সকালে বিউগল বাজানো শিখছে। অন্যদিকে পাকদণ্ডি বেয়ে উঠে আসছে ফুটফুটে ছেলে মেয়েরা। রাস্তায় শুরু হয়ে গিয়েছে লোক চলাচল। সামনে জলা পাহাড়ে চলছে ঐরাবতের মতো মেঘেদের ক্রীড়া। আকাশে ঠান্ডা আলো। একটা শান্ত স্নিগ্ধ সকাল। কিছুই অস্বাভাবিক নয়। প্রকৃতির সঙ্গে মিলেমিশে আছে মানুষ। এই প্রভাতের প্রসন্নতার সঙ্গে শিক্ষার্থী শিশুদের বিউগলের ফুঁয়ো একটুও বেমানান লাগে না। আজকাল সুসংবাদ বড় দুর্লভ, বরং বিপরীতটাই বেশি। প্রতিদিন বাড়ি ফেরার পথে মনে হয়, বাড়ির সবাই ঠিকঠাক আছে তো? কিছু গন্ডগোল ঘটেনি? প্রবাসে গেলেও গলায় কাঁটা ফোটার মতো উৎকণ্ঠা থেকে যায় দেশের জন্য। আমি সম্প্রতি পূর্ব ইউরোপের কয়েকটি দেশে গিয়েছিলাম। অনেকদিন খবরের কাগজ পড়িনি। ফিরে আসার পরেই কয়েকজনের মুখে শুনলাম দার্জিলিং সমস্যা মিটে গিয়েছে। প্রথমে বিশ্বাস করতেই চাইনি। কোনো সমস্যাই কি মিটে? ছোট কিংবা নিরীহ ধরনের কোনো সমস্যার বীজ রাষ্ট্রনায়কদের অবহেলায় 2-4 বছরে মহীরুহ হয়ে ওঠে। চতুর্দিকে তার ডালপালা ছড়াতেই থাকে। এইরকমই তো এখন চলছে ভারতবর্ষ জুড়ে। গত 2 বছর আমাদের অনেকেরই মনে গভীর নৈরাশ্য দানা বেঁধেছিল। মনে হচ্ছিল আবার বুঝি বঙ্গভঙ্গ আসন্ন। দার্জিলিং কালিম্পং এর মতন সুন্দর শৈল শহর অনধিগম্য হয়ে যাবে। হঠাৎ এরই মধ্যে পাহাড়ি গোর্খাদের নেতা সুভাষ ঘিসিং গোঁ ছেড়েছেন। তিনি পার্বত্য পরিষদ মেনে নিতে সম্মত হয়েছেন। তাহলে তো বোমা, বন্দুক, বিধ্বংসী আগুন আর কুকুরের ঝলসানি থেমে যাওয়ার কথা। কিংবা অন্যের প্রাণ নিচ্ছিল, তারা কি খুশি হয়েছে? সেই সব দেখার কৌতূহলেই দার্জিলিং ছুটে আসা। শিলিগুড়ি ছাড়িয়ে পাহাড়ে উঠতে উঠতে প্রথমে খটকা লেগেছিল। রাস্তায় গাড়ি ঘোড়া নেই বললেই চলে। 2-4টি মাত্র সরকারি কিংবা সিপাহীদের গাড়ি বিপরীত দিক থেকে আসছে। পথচারীও বিশেষ চোখে পড়ে না। অথচ আগে যতবার এসেছি এই রাস্তায় প্রচুর যানবাহন ও মানুষজন দেখেছি। ফাঁকা রাস্তা গাড়ি চালাবার পক্ষে সুবিধাজনক, কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তি থেকেই যায়। ইলশে করে বৃষ্টিতে ঝলমল করছে গাছপালা। দুপাশে ফুটে আছে অজস্র বুনো ফুল। কিন্তু সেই সৌন্দর্যের দিকেও বেশিক্ষণ আকৃষ্ট হতে পারি না। মানুষ মানুষকেই ভয় পায়, আবার মানুষ মানুষকেই চায়। কার্শিয়াং এর কাছাকাছি এসে দৃশ্য বদলে গেল। বেশ কিছু গাড়ি যাওয়া আসা করছে। বাস ভর্তি মানুষ কিংবা জিপ ট্রেকারে ভর্তি যুবকদের দল। দোকানপাট সব খোলা। মনে হলো সমতলের সঙ্গে যোগাযোগ এখনো ততটা স্বাভাবিক না হলেও পাহাড়ি এলাকার মধ্যে জীবনযাপনের ব্যস্ততা ঠিকই চলছে। ছোট রেল প্রায় 1 বছরের বেশি বন্ধ। তাই ট্যাক্সি, ট্রাকে গাদাগাদি করে অনেককে যেতে হচ্ছে এক স্টেশন থেকে অন্য স্টেশনে। চা খাওয়ার জন্য থামা হলো কার্শিয়াং টুরিস্ট লজে। চমৎকার কাঠের বাড়িটি। টেবিলের পাশেই অনেকখানি চোখ জুড়োনো নিসর্গ। বছর 3 আগে পর্যটন দপ্তরের কর্তাদের সঙ্গে আমরা কয়েকজন এসেছিলাম এখানে।
উপরতলায় রেস্তোরাঁ, নিচের তলায় রাত্রিবাসের জন্য কক্ষ। এই নবনির্মিত লজটি নিয়ে পর্যটন দপ্তরের বেশ গর্ব ছিল। শোনা গেল, আন্দোলনের তীব্রতার সময় এই বাড়িটিকে পুড়িয়ে দেওয়ার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু একেবারে রাজপথের উপরে বলেই সেটা সম্ভব হয়নি। এখনো বালির বস্তার আড়ালে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে এক রাইফেলধারী সৈনিক। দিনকাল এমনই পড়েছে যে কোথাও চা খেতে গেলেও রাইফেল বন্দুক দেখতে হয়। তাতে চায়ের স্বাদ একটু কমে যায় না? রেস্তোরাঁটি পরিচ্ছন্ন কিন্তু ফাঁকা। আর একটি মাত্র টেবিলে যে ব্যক্তিটি বসে আছেন তিনি স্থানীয় এসডিও। আমার সঙ্গে তার পূর্ব পরিচয় নেই, কিন্তু আমার সহযাত্রী তাপস মুখার্জিকে দেখে তিনি উঠে এসে আমাদের সঙ্গে যোগ দিলেন। তরুণ বয়স্ক অবাঙালি এই রাজপুরুষটির চেহারায় এখনো কলেজীয় যুবকের আদল। রাজনৈতিক পরিস্থিতির চেয়েও তিনি কাছাকাছি এক জায়গায় বিরাট ধসের ব্যাপারেই বেশি উদ্বিগ্ন। তবু সাম্প্রতিক ঘটনাবলীর কথা এসেই যায়। তাপস বাবুর সঙ্গে তার কথাবার্তার মধ্যে আমি জিজ্ঞেস করলুম, একটা ব্যাপার বুঝতে পারছি না, জঙ্গি জিএনএলএফ নেতা ঘিসিং যুদ্ধংদেহী মনোভাব ছেড়ে হঠাৎ পার্বত্য পরিষদ গঠনে রাজি হলেন কেন? রাজপুরুষটি হেসে বললেন, দ্যাট ইজ আ $1,000,000 কোয়েশ্চেন। আমার যাত্রা শুরু। কার্শিয়াং এর আগে ও পরে বেশ কিছু জায়গায় রাস্তা বেশ খারাপ। কয়েকদিন আগেও ধসের জন্য এই রাস্তা বন্ধ ছিল। এখনো মেরামতির কাজ চলছে। দু এক জায়গায় গাড়ি চলে বেশ সন্ত্রস্ত ভাবে। এক জায়গায় রাস্তার মাঝখানে বেশ বড় একটা গর্ত। তাপস বাবুর দিকে তাকাতেই তিনি মৃদু গলায় বললেন, মাইন পোঁতা ছিল। কয়েক জায়গায় এরকম মাইন বিস্ফোরণ হয়েছে। তাপস মুখার্জি একজন শান্ত ধরনের সাহসী মানুষ। তার জন্ম দার্জিলিং এ। 3 পুরুষ ধরে এই শহরে বাস। নেপালি বলতে পারেন মাতৃভাষার মতন। তবু এই আন্দোলনের মধ্যে তাকে একবার প্রায় মৃত্যু মুখে পড়তে হয়েছিল। এক শীতের রাত্রে একদল উগ্রপন্থী গোর্খা তাকে বাড়ি থেকে বার করে চোখে বেঁধে নিয়ে যায়। তারপর শেষ পর্যন্ত তিনি কিভাবে রক্ষা পেলেন সে এক রোমহর্ষক কাহিনী। কিন্তু তাপস বাবু সে ঘটনা নিয়ে বাড়াবাড়ি করতে চান না। এখনো পাহাড়ে যত্রতত্র তার অবাধ গতি। দার্জিলিং এর কাছাকাছি এসে আবার মনে পড়ল, এই শহরে আমি শেষবার এসেছিলাম 1985 সালে দার্জিলিং শহর স্থাপনের 150 বছর পূর্তি উৎসবে যোগ দিতে। সেবার লেখক ও সঙ্গীত শিল্পীদের একটি বড় দল এসেছিল। উৎসবে গোর্খা লেখক ও শিল্পীরাও অংশগ্রহণ করেছিলেন। সেবারে আমরা ঘিসিংকে দেখিনি। সেরকম কোনো আন্দোলনও ছিল না। তবে কিরকম যেন একটা আলগা আলগা ভাব ছিল। গোর্খা লেখক শিল্পীদের সঙ্গে আমাদের আড্ডা হলো না, বন্ধুত্ব হলো না। আমাদের দিক থেকেই কোনো ত্রুটি হয়েছিল? আমরা দার্জিলিং এর অতিথি, সেখানকার অধিবাসীরাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এটাই রীতিসম্মত নয় কি? পরে শুনেছিলাম সেই উৎসবে সমতলের লোকদের যোগ দেওয়াটাই নাকি গোর্খারা বিশেষ পছন্দ করেনি। এটি একটা অদ্ভুত কথা। সেই সময় সমরেশ বসু অসুস্থ হয়ে পড়লেন হঠাৎ। অসম্ভব মনের জোরে তিনি আবার সুস্থ হয়ে উঠে নিজের পায়ে হেঁটেই 2 দিন বাদে বেরিয়ে এলেন হাসপাতাল থেকে। মাত্র এই তো সেদিনের কথা। এখন আর তিনি নেই, বিশ্বাস করতে ইচ্ছে হয় না। সেবারে দার্জিলিং এ প্রচন্ড ভিড় দেখেছিলাম। ভ্রমণপ্রিয় বাঙালির কাছে দার্জিলিং কালিম্পং বরাবরই অবশ্য দ্রষ্টব্য। গ্রীষ্মকালে ও পুজোর ছুটিতে শুরু হতো দার্জিলিং অভিযান। ইদানিং শীতে বর্ষাতেও আনাগোনা শুরু হয়েছিল। আমি একবার জানুয়ারি মাসেও এসে যথেষ্ট পর্যটক দেখেছি। শুধু সাহেব মেমি নয়,
বাঙালিরাও ঠান্ডা উপভোগ করতে ঠান্ডা বাতাস ভালোবাসতে শিখেছে। বর্ষাকালেও পাহাড় বনরাজি বড় নয়নাভিরাম। একবার দার্জিলিং এ এসে এত চেনা লোকের সঙ্গে দেখা হয়েছে যে মনে হতো তাহলে আর দার্জিলিং এ এলাম কেন, গড়িয়াহাটের মোড়ে দাঁড়িয়ে আড্ডা দিলেই হতো। ম্যালের শৌখিন পোশাক পরা জনতাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। এবার সেই ম্যাল পুরোপুরি ফাঁকা, বসবার বেঞ্চিগুলো সবকটাই উধাও। ইন্ডিয়ান এয়ারলাইন্সের অফিসের সামনে অনেকবার বোমাবাজি হবার কথা শুনেছি। এখন সেখানে দুজন জলপাই রঙের পোশাক পরা প্রহরী নিথর ভাবে দাঁড়িয়ে। খানিকটা দূরে একটা গাছতলায় প্রায় গাছের সঙ্গে মিশে আছে 4-5 জন বিএসএফ জওয়ান। দুজন মাত্র ঘোড়াওয়ালাদের মধ্যে একজন নিজেই ঘোড়া চালিয়ে এলো এক পাক। খদ্দেরকে না পেলেও ঘোড়াদেরও তো ব্যায়ামের দরকার হয়। দোকানগুলি খোলা, কিন্তু অন্যবারের মতন কেউ ডাকাডাকি করছে না আমাদের। কেউ চোখে চোখ ফেলছে না, কথা বলছে না একটাও। কি ব্যাপার, এরা কি এখনো আমাদের শত্রুপক্ষ বলে মনে করছে নাকি? ম্যাল থেকে ঘড়ি গম্বুজ পর্যন্ত হেঁটে এলাম একবার। রাস্তার পাশে সোয়েটার, শাল, টুপি, খেলনাপাতি সাজিয়ে পশারিনীরা বসে আছে ঠিকই, কিন্তু কেউ আমাদের সম্ভাব্য ক্রেতা হিসাবে গ্রাহ্যই করল না। স্থানীয় অধিবাসীরা কেউ কেউ যাতায়াত করছে ম্যালের ওপর দিয়ে নিঃশব্দে, যেন কথা বলা নিষিদ্ধ। চারদিকে একটা থমথমে ভাব। স্বতন্ত্র গোর্খাল্যান্ডের বদলে দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ পেয়ে এরা অখুশি? তার কোনো প্রকাশ্য চিহ্ন এখনো দেখিনি। মধুর অভাবে গুড় পেয়েও সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। দাঙ্গা হাঙ্গামা, খুনোখুনি কতদিন লোকে সহ্য করতে পারে? কিন্তু সাধারণ মানুষ মুখ খুলতে রাজি নয় বলেই মনে হয়। কফি তেষ্টা মেটাতে স্টেপ অ্যাসাইডের দিকের একটা রেস্তোরাঁয় ঢুকে পড়লাম। বাইরের চত্বরে কয়েকজন বৃদ্ধ ও অন্যান্য নারী পুরুষ নিজেদের মধ্যে কি যেন কথা বলছিলেন। হঠাৎ থেমে গেলেন আমাদের দেখে, চেয়ে রইলেন আমাদের মুখের দিকে। কোনো প্রশ্ন নয়, কোনো মন্তব্যও নয়। এতে খানিকটা অস্বস্তি লাগে। আমরা কি এখানে অবাঞ্ছিত? দোকান খুলে রেখেছে, যে কেউ তো সেখানে আসতে পারে, কিন্তু খদ্দের ঢুকলে সামান্য অভ্যর্থনাও দোকানদার করবে না? একজনের চোখে চোখ রেখে সরাসরি প্রশ্ন করলুম, কফি মিলেগা? তিনি নিষ্পৃহ ভাবে বললেন, হ্যাঁ মিলেগা। দোকানের ভিতরে আর কেউ নেই। আমরা জানলার ধারে টেবিলে বসার পর কাউন্টার থেকে একটি কিশোর উঠে এলো। ভাবলেশহীন মুখ, কিছুতেই যেন সে হাসবে না প্রতিজ্ঞা করেছে। তাকে কফি ও কোল্ড ড্রিঙ্কস এর অর্ডার বুঝিয়ে দেবার পর সে অসাবধানে হঠাৎ বলে ফেলল, ঠিক আছে। ঠিক বলেনি, ঠিক আছে। তার মুখে এই সামান্য বাংলা শুনেই যেন গলে গেলাম একেবারে। সে অবশ্য বিল মেটাবার সময় টিপসের পয়সাটা গ্রাহ্যও করল না, টেবিলের ওপরেই পড়ে রইল প্লেটে। সারাদিন দার্জিলিং শহরে ঘোরাঘুরি করার পর মনে হলো এখানকার অবস্থা স্বাভাবিকই তো হয়ে গিয়েছে। সর্বত্র যাওয়া আসার কোনো অসুবিধা তো নেই। একটা যে থমথমে ভাব দেখেছি, সেটা হয়তো অনেকটাই আমার কল্পনা। পার্বত্য পরিষদ নিয়ে চুক্তি স্বাক্ষরের ব্যাপারে কেউ কোনো উচ্ছ্বাস দেখাচ্ছে না বটে, তা তো হতেই পারে। এর ফলাফল কি হবে তা বুঝে নেওয়ার সময় নিচ্ছে। সন্ধেবেলাতেই খবর পাওয়া গেল, চকবাজারে 2টি দোকান লুট হয়েছে। 2। ঘুম পর্যন্ত এসে আমরা ওপরের রাস্তা ধরলাম টাইগার হিলের দিকে। ছোটবেলায় ঘুম নামটি শুনলেই একটা অদ্ভুত আবেশ বোধ হতো। ছোট ট্রেনে আস্তে আস্তে আমরা স্টেশনের নামগুলি মুখস্থ করতে করতে আসতুম। ছড়া বানাতাম এইভাবে, কার্সিয়াংটুং, সোনাদা ঘুম। সেই ট্রেনের লাইনে এসে মরচে পড়ে গেছে এখন দেখি। ঘুম স্টেশনে দাঁড়িয়ে আছে গুচ্ছে সিআরপি, আর এক ঝাঁক পায়রার মতো হঠাৎ বৃষ্টি এসেই
আবার উড়ে চলে গেল। টাইগার হিলের রাস্তা বিষম খাড়াই, গাড়ি উঠছে গো গো শব্দ করে। জোড়া বাংলোর পর জনবসতি আর নেই বললেই চলে। দু একটি বাড়ির সামনে কর্মরত নারী পুরুষেরা মুখ ফিরিয়ে সবিস্ময়ে তাকাচ্ছে। রাস্তার পাশে থমকে দাঁড়িয়ে পড়ছে কাঠকুড়ানি কামিনরা, যেন অনেকদিন তারা কোনো গাড়ি দেখেনি। আমাদের দার্জিলিং শহরের বাইরে কিছুটা ঘোরাঘুরির প্রস্তাবে তাপস মুখার্জি প্রথমে একটু খুঁতখুত করেছিলেন, চিন্তিত ছিলেন আমাদের নিরাপত্তা সম্পর্কে। শেষ পর্যন্ত নিজেই মত বদল করে জোগাড় করে আনলেন গাড়ি। এখানে বৃষ্টিতে সদ্য স্নান করা দুপাশের সবুজ বনানীর মধ্যে একটা স্নিগ্ধতা রয়েছে, এমন একটা শান্তির ভাব যে কোনো বিপদের কথা মনেই আসে না। একদিন আগেই সন্ধেবেলা দুটি দোকান লুট এবং কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীকে গুম করার কথা শোনা গেলেও পরদিন সকালবেলা আবার দোকান বাজার ঠিকই খুলেছে। সবকিছুই আপাতত স্বাভাবিক। কপালে সবুজ ফেট্টি বাঁধা জিএনএলএফ এর যুবা কর্মীদের যেমন অনেক জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়, তেমনি তারা নাকি নিত্য ব্যবহার্য জিনিসের দাম কেউ বেশি বাড়ালে সেই সব দোকানদারকে ধরে শাসায়, ধরে গিয়ে চড়চাপাটিও দেয়, কিছু কিছু লুটপাটও হয়। সেই সময় রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই এমন কিছু কিছু চরিত্র অরাজকতার সুযোগ নিয়ে পেশি ও কুকরি প্রদর্শন করতে পারে। লোকজন ভয়ে দৌড়দৌড়ি করে। তবুও এই সমস্ত ছোটখাটো বিপদের পটভূমিকাতে জীবনের স্রোত থেমে থাকে না। অবশ্য এরকম দু একটি ঘটনার কথা আমি শুনেছি মাত্র, চোখে দেখিনি। টাইগার হিলে আমি কখনো বিখ্যাত সূর্যোদয় দেখতে যাইনি, তবে একটা রাত্রি কাটিয়েছিলাম ওখানকার চমৎকার টুরিস্ট বাংলোতে। বছর তিনেক আগের কথা। সেবার সঙ্গে ছিলেন কবি সমরেন্দ্র সেনগুপ্ত, পর্যটন কর্পোরেশন ডিরেক্টর আদিনাথ ভট্টাচার্য। জানুয়ারি মাস, আকাশ ঝকঝকে নীল, পাহাড়গুলি যেন নিজেদের দৈর্ঘ্যের চেয়ে দীর্ঘ হয়ে উঠেছিল। এখানকার টুরিস্ট লজের ম্যানেজারের নাম তামাং, প্রাক্তন সৈনিক। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর ঘরের মধ্যে ফায়ার প্লেসে হাত সেঁকতে সেঁকতে তিনি আমাদের অনেক ভূতের গল্প শোনালেন। ওরকম শীতের রাতে ভূতের গল্পই বিশ্বাসযোগ্য মনে হয়। ভোর হবার আগেই প্রকৃতিপ্রেমিক সমরেন্দ্র ছুটলেন খানিক দূরের প্যাভিলিয়নে চড়ে আকাশের লাল বলটি লাফিয়ে ওঠার দৃশ্য দেখার জন্য। তিনি একটি গম্ভীর সুন্দর কবিতাও লিখে ফেললেন। আমি অবশ্য তখনও বিছানা ছেড়ে উঠিনি। সেবারে ওই টুরিস্ট লজে বেশ কিছু নেপালি ছেলে মেয়ে দেখেছিলাম। ওরা সূর্যোদয়ের দেশের মানুষ, তাই বুঝি অন্য দেশে এসে ওরা সূর্য দেখার সুযোগ ছাড়ে না। আমাদের গাড়ি যখন টুরিস্ট বাংলোর দিকে বাঁক নিচ্ছে, তখন দেখি টিলার ওপরে দাঁড়িয়ে একজন মানুষ। সে সম্ভবত আমাদের গাড়িটাকে পুলিশের গাড়ি ভেবেছিল। টুরিস্ট বাংলোটি দেখেই আমি একবার চোখ বুজলাম। ঘটনাটি আগেই শোনা ছিল, তবু সচক্ষে দেখার অভিঘাত অনেক তীব্র হতে বাধ্য। সেই টুরিস্ট লজটি এখন ভূতপূর্ব টুরিস্ট লজ। কিছুদিন আগে সেটিকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এখন সেখানে দাঁড়িয়ে আছে তার কঙ্কাল। এখানে দমকল আসার প্রশ্নই ওঠে না বোধহয়, তাই আগুন তার ইচ্ছে মতো বাড়িটাকে খেয়েছে। শুধু পাথরের দেওয়ালগুলি হজম করতে পারেনি। ঠিক যেন বিশ্বাস হয় না, এখানে যে বাড়িতে আমি থেকে গেছি, কত গল্প, কত হাস্য পরিহাস হয়েছে, এখন তার পারিপার্শ্ব একই রকম আছে, কিন্তু বাড়িটিই নেই। সামনের বারান্দাটা ছিল পুরোটা কাঁচে ঢাকা, তার উপর নানা রকম প্রজাপতি ও পতঙ্গ এসে বসত। এখন চতুর্দিকে ছড়ানো কাঁচের টুকরো। পাথরের খাঁচাটার একটা অংশে আঙুল দেখিয়ে আমি বলি, ওই যে ওই ঘরটায় আমরা শুয়েছিলাম। সেটাকে ঘর বলে চেনার কোনো উপায় নেই। রাশি রাশি কাপ প্লেট অর্ধেক ভাঙা হয়ে পড়ে আছে। যারা আগুন লাগাতে এসেছিল তারা লুট করতে আসেনি, ধ্বংস করতেই এসেছিল। সাথী দুঃখিতভাবে প্রশ্ন করলো, এমন সুন্দর বাড়িটি ওরা পোড়ালো কেন? গোর্খাল্যান্ড হলেও তো বাড়িটা ওদেরই থাকতো, ওদের কাজেও লাগতো।
আবার তো ওদেরই এখানে একটা নতুন করে বাড়ি তৈরি করতে হবে। আমিও তাপস চুপ করে রইলাম। এসব প্রশ্নের উত্তর হয় না। কলকাতায় একসময় যখন যখন তখন ট্রাম বাস পোড়ানো হতো কেন? পাঞ্জাবের উগ্রপন্থীরা কেন নিরীহ বাস যাত্রী বা পূজা প্যান্ডেলের লোকজনদের হত্যা করছে? আমাদের দেশে প্রতিবাদের ভাষাই হলো হিংসা এবং ধ্বংস। তাই এসবের উত্তর দেওয়া যায় না। কাছেই অজস্র ঘাস ফুল ফুটে রয়েছে। দু তিনটি অতি শিশু ছাগলছানা তিরিং বিরিং লাপাচ্ছে। অদূরের ঝাউবনে শোনা যাচ্ছে বাতাসের শব্দ। কি অপূর্ব উজ্জ্বল আজকের সকালটি। দগ্ধ বাংলোটির দিকে পেছন ফিরে আমরা চিরকালীন সুন্দরকে দেখি। দার্জিলিং শহরের মধ্যেই সার্কিট হাউস এবং একটি পিডব্লিউডির বাংলো ঝলসানো অবস্থায় রয়েছে। ঘুরতে ফিরতে সার্কিট হাউসটিকে কয়েকবার দেখেছি। আর দার্জিলিং জেলার মধ্যে দূরে দূরে অনেকগুলি বাংলো রয়েছে, সেখানে পুলিশ সহজে পৌঁছতে পারেনি। সেইগুলি সব পুড়িয়ে দেওয়া হয়েছে। সেরকম আর একটি বাংলো দেখতে পেলাম না। দার্জিলিং শহর ছাড়িয়ে বেশ খানিকটা দূরে মিরিকের পথে একটি জায়গার নাম লেপচা জগৎ। আসল নাম নাকি লাপচে জগৎ। সেখানকার বাংলোটি ব্রিটিশ আমলের। দুর্গম পাহাড়ে একটি চিত্তহারী স্থান খুঁজে বার করার কৃতিত্ব ছিল সাহেবদের। একেবারে জঙ্গলের মধ্যে এই বাংলোটি এমনই এক জায়গায় যার সামনে উপত্যকা, বিপরীত দিকে দেখা যায় পুরো দার্জিলিং শহর, আরো দূরে কালিম্পং ও সিকিম। এখানেও আমি আগে এসেছি একাধিকবার। এই বাংলোটি সম্পর্কে একটা কাহিনী আছে। একবার এক ইংরেজ এই বাংলোতে কয়েকটা দিন থেকে যান। সর্বক্ষণই বৃষ্টি পড়ছিল। এমন একটানা বৃষ্টি তিনি আগে কখনো দেখেননি। বাংলোর ভিজিটার্স বুকে তিনি সেই বৃষ্টির বর্ণনা লিখে গিয়েছিলেন। তার মৃত্যুর বহু বছর পরে তার ছেলে এসেছিলেন এখানে। পুরনো খাতা উল্টে পাল্টে তিনি তার বাবার লেখাটা দেখতে পান। সেই লেখার নিচে পুত্র তার মন্তব্য লিখলেন, ফাদার, ইট ইজ স্টিল রেইনিং হিয়ার। ফায়ার প্লেসের চিমনি দুটি ছাড়া এই বাংলোর আর কিছুই প্রায় অবশিষ্ট নেই। ধ্বংসকারীরা চৌকিদারদের ঘরগুলো পর্যন্ত পুড়িয়ে ছারখার করে দিয়েছে। শুধু এক কোণে রান্নাঘরটি কোনো ক্রমে অবশিষ্ট আছে। সামনের চত্বরে একজন প্রৌঢ় টাঙ্গির মতন একটি অস্ত্রে ধার দিচ্ছিল। তার পাশে কয়েকটি বাচ্চা কাচ্চা আর একটি লোমশ কুকুর। আমাদের দেখে সে টাঙ্গিটা হাতে নিয়ে এগিয়ে আসে। সে আসলে একজন নিরীহ লোক, এই বাংলোর প্রাক্তন চৌকিদার। বাংলোটি আর না থাকলেও তার চাকরিটি কিন্তু আছে। তাকে এখানে ডিউটি দিতে হচ্ছে। কিন্তু বউ ছেলে মেয়ে নিয়ে তার এখানে থাকার খুবই কষ্ট। কোনো ক্রমে রান্নাঘরটিতে মাথা গুঁজে আছে। সে কথা বলবার লোক পায় না। আমাদের কাছেই তার অভিযোগ জানিয়ে কিছু প্রতিকার চাইলো। হায়, আমরা তো শুধু দর্শক মাত্র। গাড়িটা দূরে রেখে আমরা বনপথ দিয়ে অনেকটা হেঁটে এসেছিলাম। ফেরার পথে একবার মনে হলো, হঠাৎ যদি অস্ত্র শস্ত্র নিয়ে গোটা পাঁচেক মানুষ আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাহলে কি হবে? জায়গাটা অসম্ভব নির্জন বলে এরকম গা ছমছমে কল্পনা মাথায় আসে। কিন্তু সেরকম কোনো ঘটনাই ঘটল না। তবু আমি বলবো, রাজনৈতিকভাবে হামলা বন্ধ হলেও এখনই চট করে কারুর ওই লেপচা জগৎ বন বাংলোর দিকে যাওয়াটা ঠিক হবে না। গুন্ডা বদমাশের উপদ্রব হতেই পারে। এ কথা ঠিক, অনেকের মুখেই শুনেছি। আন্দোলন যখন তুঙ্গে তখনও নেতাদের নির্দেশ ছিল, সাধারণ মানুষ, বাঙালি অবাঙালি কারুকেই মারধর খুন জখম করা চলবে না। লড়াই হয়েছে জিএনএলএফ এর সঙ্গে পুলিশ আর সিআরপির, এবং প্রতিদ্বন্দ্বী দল সিপিএম এর সঙ্গে। পাহাড় অঞ্চলে কংগ্রেস প্রায় নিশ্চিহ্ন বলা যেতে পারে। সিপিএম এর কর্মীদের অদম্য সাহস ও আদর্শের জোরের প্রশংসা শুনেছি সর্বত্র। প্রায় সব গোর্খাই যখন সুভাষ ঘিসিং এর দলের সমর্থক, তখনও যেসব গোর্খা সিপিএম দল ছাড়েনি তারা সামাজিকভাবে ধিক্কৃত হয়েছে। বাঙালির পা চাটা কুকুর বলে অনেকে তাদের গায়ে থুতু দিয়েছে। কেউ কেউ খুনও হয়েছে। তবু তারা অনমনীয় থাকতে পেরেছে।
দার্জিলিং এ গত বছর দুই এক ধরে কোনো টুরিস্ট আসে না। বন্ধের জন্য, ধসের জন্য পর্যটকেরা নানা রকম অসুবিধায়ও পড়েছে বটে, কিন্তু তাদের উপর কোনো আক্রমণ হয়নি কখনো। সুভাষ ঘিসিং এর জনপ্রিয়তার একটা প্রধান সূত্রই হলো বাঙালি বিরোধিতা। বাঙালিদের নামে ছড়ানো হয়েছে প্রচুর ঘৃণা, কিন্তু তার দলে যে শৃঙ্খলা আছে তা মানতেই হবে। দার্জিলিং এর স্থানীয় বাঙালি কিংবা কর্মক্ষেত্রে আসা বাঙালি ছাত্রছাত্রীদের ওপর কোথাও কোনো শারীরিক অত্যাচার করা হয়নি। কোনো বাঙালিকেই দার্জিলিং ছেড়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়নি। শুধু কিছুদিন আগে স্থানীয় এক বাঙালি যুবককে কয়েকটি নেপালি ছেলে এসে কুপিয়ে মারে। তার বৃদ্ধ বাবা বাধা দিতে এলে তাকেও খুন করা হয়। এই নৃশংস কাণ্ডটি ঠিক কী কারণে ঘটেছিল তার সঠিক ব্যাখ্যা আমি অনেকের কাছে জিজ্ঞাসা করেও পাইনি। ৩. মেলে কয়েকজন ছাত্রের সঙ্গে দেখা। দার্জিলিং সরকারি কলেজের বাঙালি ছাত্র, বছর তিনেক ধরে এখানে আছে। আন্দোলনের পুরো চেহারাটাই তারা দেখেছে। আমি ধরেই নিয়েছিলাম তারা কাছাকাছি জলপাইগুড়ি শিলিগুড়ি থেকে এসেছে, কিন্তু সেরকম উল্লেখ করতেই তারা জানালো, না, আপনাদের সাউথ বেঙ্গল থেকেও অনেকে আসে, কলকাতা, সোদপুর, চুঁচড়ো। আমি যে সাউথ বেঙ্গলের লোক বা কলকাতা নগরীটি সাউথ বেঙ্গলে, তা এতদিন খেয়াল করিনি। আমরা কথায় কথায় উত্তরাঞ্চলকে বলি নর্থ বেঙ্গল, সুতরাং সাউথ বেঙ্গল তো থাকবেই। আমরা যেমন বলি বম্বে মেল, তেমনি বম্বের লোকেরাও একটা ট্রেনকে বলে ক্যালকাটা মেল। এটা প্রথমবার শুনে খুব অবাক লেগেছিল। ছাত্ররা সাহিত্য বিষয়ে উচ্ছ্বাস দেখাতে চাইলেও আমি তাদের প্রথমেই প্রশ্ন করি, এই গন্ডগোলের মধ্যে তোমাদের কোনো অসুবিধা হয়নি? তারা সকলেই এক বাক্যে জানালো যে তাদের কোনো বিপদ বা ঝামেলায় পড়তে হয়নি। তবে লম্বা লম্বা বন্ধের সময় কলেজ বন্ধ থেকেছে, পড়াশোনার কিছু ক্ষতি হয়েছে, কিন্তু ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপারে কখনো কোনো আশঙ্কা ঘটেনি। অবশ্য সন্ধে 6টার পর পারতপক্ষে কেউ রাস্তায় বেরোয় না। একজন হাসতে হাসতে বলল, আমরা নিজেরাই নিজেদের ওপর এত কড়া ডিসিপ্লিন চাপিয়েছি যে আমাদের বাবা মায়েরাও এতটা আশা করতে পারবেন না। সন্ধ্যের পর আর কিছুই করার থাকে না বলে শুধুই পড়াশোনা করি। তখন ক্লাস ধরবার তাড়া ছিল বলে ওরা চলে গেল। ওদের কাছ থেকে খবর পেয়ে আরো একদল ছাত্র বিকেলবেলা দেখা করতে এলো হোটেলে। তাদের দাবি তাদের মেসে একবার যেতে হবে। আমারও আড্ডায় অনুৎসাহ নেই। হোটেলে থাকার বদলি বাঙালি ছাত্ররা ছোট ছোট দল করে বিভিন্ন জায়গায় মেস বানিয়ে আছে। ঘর ভাড়া এখন সুলভ, অধিকাংশ হোটেল বন্ধ হয়ে আছে। সেই সব হোটেলের মালিকেরা সাগ্রহেই ছাত্রদের মেস করতে দিতে রাজি হয়েছে। ছাত্ররা নিজেরাই রান্না বান্না করার ব্যবস্থা করে নিয়েছে। পরের দিন সেই মেস বাড়ির আড্ডায় গিয়ে দেখি কয়েকটি ছাত্রীও এসেছে। তারা অবশ্য হোস্টেলেই থাকে। ছাত্রীরা ছাত্রীদের নিজের উদ্যোগে আলাদা করে মেস করে থাকার মানসিকতা সারা দেশেই কোথাও এখনো আসেনি বোধহয়। এই ছেলে মেয়েদের পরিচ্ছন্ন খোলামেলা ব্যবহারে কিছুক্ষণ বেশ সুন্দর সময় কাটলো। যদিও আড্ডা, গল্প, কবিতা পাঠের মাঝে মাঝে সমসাময়িক সংকটের কথা এসেই পড়ে। একটি ছেলে বেশ জোরালো গলায় গোর্খা আন্দোলনের সমর্থনে একটি কবিতা শোনালো। এই আন্দোলনকে সে বিপ্লব আখ্যা দিয়েছে। তার টগবগে যৌবনদীপ্ত চেতনা কাছাকাছি আর কোনো বিপ্লবের সম্ভাবনা দেখতে না পেয়ে সম্ভবত এটাকেই আঁকড়ে ধরতে চায়। কলকাতায় বুদ্ধিজীবীদের মধ্যেও কেউ কেউ পৃথক গোর্খাল্যান্ডের দাবি সমর্থন করেছেন। দু এক জায়গায় দেয়ালে বাংলা ইংরেজিতে উগ্র ঘোষণাও দেখেছি। সুভাষ ঘিসিং কি সে কথা জানেন না? না হলে তিনি কলকাতায় আসতে ভয় পান কেন? ভয় কিংবা লজ্জা কিংবা অবজ্ঞা? যাই হোক, শ্রীযুক্ত ঘিসিং কলকাতাকে এড়িয়ে চলেন। ঘুরিয়ে নাক দেখাবার মতন তিনি দিল্লি যাবার জন্য আর 5 জায়গা ছুঁয়ে যান, কিন্তু কলকাতায় পা দেন না। কলকাতা শহরে তিনি জীবনে কখনো এসেছেন কিনা
সে সম্পর্কেও কেউ নিশ্চিত নন। গত সপ্তাহে মনে হয়েছিল সব ঠিকঠাক হয়ে গেছে। ঘিসিং কলকাতায় এসে হিল কাউন্সিলের চুক্তিতে সই করে দেবেন। তিনি দিল্লি থেকে চলে এলেন, কিন্তু কোথায় গেলেন জানা যায়নি প্রথম দিন। তারপর শোনা গেল কলকাতায় না পৌঁছে পাটনায় বসে আছেন। পাটনাতেই যখন এলেন তখন দার্জিলিং এ ফিরলেন না কেন? এই নিয়ে যত জল্পনা কল্পনা, সাধারণ মানুষ যেন আর ধৈর্য রাখতে পারছে না। কবে সই হবে, কবে সই হবে? সমতলের একটা ভুল ধারণা দার্জিলিং এ এসে ভাঙলো। কলকাতায় অনেকেই বলা বলি করছে যে 2 বছর ধরে দার্জিলিং এ কোনো টুরিস্ট যাচ্ছে না। এরপর আর কতদিন আন্দোলন চালাবে, না খেয়ে মরবে যে। অথচ দার্জিলিং এ দেখছি একটা দুটো টুরিস্ট গেলেও তাদের সম্পর্কে স্থানীয় লোকদের কোনো আগ্রহই নেই। পর্যটক না আসায় ক্ষতিগ্রস্ত হয়েছে হোটেল ওয়ালা আর দোকানদাররা। তারা কেউ স্থানীয় নেপালি নয়। ধনী ব্যবসায়ীদের চারিদিকে ডালপালা ছড়ানো থাকে। 2-3 বছরে তারা কুপোকাত হয় না। ঘোড়াওয়ালা ও কুলি শ্রেণীর লোকেরা এক জায়গায় কাজ না পেলে অন্য জায়গায় চলে যাবে। সর্বত্রই দিনমজুরদের যা নিয়তি। তাছাড়া রাজনৈতিক দল ও আন্দোলনের নেতৃত্ব দেয় মধ্যবিত্ত শ্রেণী। তারা কোনো ক্রমেই পর্যটকদের উপর নির্ভরশীল নয়। বরং টুরিস্টরা এসে নাকি হঠাৎ নবাবী ভাব দেখিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় বলে তাদের উপরে রাগ আছে যথেষ্ট। কলকাতার বাঙালি বাবুরা পাহাড়ে গিয়ে সমস্ত গোর্খা নেপালিদেরই দারোয়ান শ্রেণীর বলে মনে করে। বহুকাল ধরে তারা অবজ্ঞাসূচক ব্যবহারও করছে এর জন্য। সে কথা ভুললে চলবে না। এখন ওখানকার কোনো কলেজের এক তরুণ গোর্খা লেকচারার যদি উগ্রভাবে পৃথক গোর্খাল্যান্ড দাবি করেন, তাহলে তিনি ট্যুরিজমের ব্যাপারে তোয়াক্কা করবেন না। কারণ এতে তার ব্যক্তিগত জীবনের কোনো ক্ষতি বৃদ্ধি নেই। বরং গোর্খাল্যান্ড স্থাপিত হলে চাকরি বাকরিতে গোর্খাদেরই প্রাধান্য থাকবে। কলেজের উঁচু পদ থেকে বাঙালিরা সরে যাবে। তখন তিনিই হয়ে যেতে পারেন হেড অব দ্য ডিপার্টমেন্ট কিংবা প্রিন্সিপাল। এর সঙ্গে জাতীয়তাবাদের মাদক তো আছেই। দুপুরবেলা খেতে বসে পাশের টেবিলে এক বাঙালি দম্পতিকে দেখতে পাই। তাদের সঙ্গে একটি 12-13 বছরের কিশোর। কিশোরটির প্যান্ট শার্টের সঙ্গে টাই, পরিপাটি চুল আঁচড়ানো। তার বাবা মা তাকে বেশি বেশি খাবার দিচ্ছেন। একটি বাৎসল্যের ছবি। বোর্ডিং স্কুলে পড়া সন্তানকে দেখতে এসেছেন জনক জননী। স্কুলগুলি আবার খুলেছে বলে তারা খুশি। অন্য একটি টেবিলে এক যুবতী অন্যদিকের টেবিলে এক যুবতী তার দুরন্ত শিশুটিকে খাওয়াচ্ছে ফ্রুট স্যালাড। দুরন্ত শিশু বারবার টেবিল ছেড়ে পালিয়ে যেতে চায়। যুবতীটির স্বামী সমতলের একজন ব্যাংক অফিসার। বিশেষ করে তাকে আসতে হয়েছে দার্জিলিং এ। স্বামীকে তার পত্নী একলা ছাড়তে চাননি। দার্জিলিং এ বহিরাগত বলতে প্রধানত এই দুই ধরনেরই মানুষ। বিদেশি পর্যটকও চোখে পড়ে না বিশেষ। আমি তো ঘুরে ফিরে একটা শ্বেতাঙ্গ দম্পতিকেই দেখতে পাচ্ছি। এরই মধ্যে এক ফাঁকে একবার দেখতে গিয়েছিলাম ঘুমের তিব্বতী মন্দিরটি। সেখানকার ভিজিটার্স বুকটা দেখলাম কৌতূহল বশত। গত 4-5 দিনে মাত্র একজন দর্শনার্থীর নাম, তার মধ্যে একটা বিদেশির, আর বাকিদের মধ্যে কেউ বাঙালি নয়। এই বিখ্যাত মনাস্টারির এমন দশা এখন। আমি অল্প বয়সে বয় স্কাউট হিসেবে এসেছিলাম এখানে। তারপর অনেকবার দার্জিলিং ঘুরে গেলেও ঘুমে আসা হয়নি। ছোটবেলায় এই মনাস্টারিটিকে যেন আরো বিরাট, আরো অনেক রহস্যময় বলে মনে হয়েছিল। কেন যে ছেলেবেলার সেই চোখটা হারিয়ে যায়। এক সন্ধেবেলা একটি নেমন্তন্নের আসরে ডাক পেয়ে গেলাম দৈবাত। বেশ কিছু সরকারি অফিসার, সাংবাদিক ও ব্যবসায়ী সেখানে উপস্থিত, এবং অনেকের স্ত্রী আছেন সঙ্গে। রীতিমতো একটা পার্টি। কিন্তু একজনও নেপালি গোর্খা নেই সেখানে। দেখে খটকা লাগে। নেপালি গোর্খাদের সঙ্গে সামাজিক মেলামেশা কি একেবারেই বন্ধ? বিচ্ছেদ কি একেবারে সম্পূর্ণ হয়ে গেছে? ফাটল আর কোনোদিনও জোড়া লাগবে না? চরম গন্ডগোলের মধ্যেও বড় বড় ব্যবসায়ীরা এখানে নির্বিঘ্নে রয়ে গেছেন। তাদের কারো কারো অভিমত এই যে
গোর্খা হিল কাউন্সিল হচ্ছে এই আন্দোলনের জয়ের প্রথম ধাপ। এরপর ওরা আলাদা রাজ্য না নিয়ে ছাড়বে না, এবং সেই সম্ভাবনায় এদের যে কিছু অসুবিধে ঘটবে তাও মনে হলো না। এই আসরেই দেখা হয়ে গেল ডিআইজি রমেশ হান্ডার সঙ্গে। এর নাম ও বীরত্বের কাহিনীগুলি শুনলে মনে মনে এক জবরদস্ত পুলিশ সাহেবের ছবি তৈরি হয়। দশাসই চেহারা, বেড়ালের ল্যাজের মতন গোঁফ, চোখে কটমটে দৃষ্টি, গলায় বজ্রের আওয়াজ। আদতে ইনি একজন নম্র লাজুক ধরনের মানুষ, চাপা গলায় কথা বলেন। গোঁফ টোফ কিচ্ছু নেই, চোখ মুখে কোনো টেনশনের ছাপও নেই। বলাই বাহুল্য ইনি একজন অসম সাহসী পুরুষ। সংকটের সময় ইনি নিজেই বহু অভিযান পরিচালনা করেন। একবার সাংঘাতিকভাবে আহত হয়েছিলেন, কিন্তু তা হয়েও তিনি নিরুদ্যম হননি। তার চলাফেরাও নিয়ন্ত্রিত হয়নি। হান্ডারের সঙ্গে আমার কিঞ্চিত পূর্ব পরিচয় ছিল। আমরা পাশাপাশি বসে গল্প করলাম বেশ খানিকক্ষণ। দার্জিলিং নিয়ে কোনো প্রশ্ন তুললাম না। সর্বক্ষণ সমস্যা নিয়ে মাথা ঘামাতে ওর নিশ্চয়ই ভালো লাগবে না, আমারও তেমন কোনো মাথা ব্যথা নেই। আমরা অন্যান্য গল্প, চেনা লোকদের ঘটনা নিয়ে হাস্য পরিহাস করলাম প্রাণ খুলে। এক সময় পার্টি ছেড়ে আমি চলে এলাম বাইরে। কাঁচের জানলার ওপাশে রাতের দার্জিলিং ঈষৎ ঝাপসা ভাবে দেখা যায়। নিঃশব্দে সরু সরু বৃষ্টিপাত হচ্ছে। দূরে দেখা যাচ্ছে মিটিমিটি আলো, কোথাও কোনো শব্দ নেই। এই শহরে আরো অনেকবার আসবো নিশ্চয়ই। গোর্খা নিজস্ব হিল কাউন্সিল গঠন করে এই অঞ্চলের উন্নতি করুক, স্থানীয় লোকদের প্রাধান্য স্থাপিত হোক, সে তো খুব ভালো কথা। কিন্তু বাঙালি মানুষ থেকে কাঞ্চনজঙ্ঘা কিছুতেই মুছে ফেলা যাবে না। এইবারে মেঘ বৃষ্টির জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা হলো না, পরের বারে নিশ্চয়ই হবে। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের গল্প। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এরকমই আরো গল্প শুনতে চাইলে আমার চ্যানেলের হোম পেজে গিয়ে প্লে লিস্টে ক্লিক করুন। কিভাবে যাবেন? এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করুন। হোম পেজ খুলে গেলেই দেখতে পাবেন প্লে লিস্ট। প্লে লিস্টে ক্লিক করলে দেখতে পাবেন নানা বিভাগের নানা গল্প থরে থরে সাজানো আছে আপনাদেরই জন্য। নতুন গল্প না আসা পর্যন্ত সেইগুলো শুনুন। আজকে আমি বিদায় নিলাম। নমস্কার।